বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে নিত্যপণ্যের দাম কমানোর জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু তারপরও সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছে না। কেন তারা স্বস্তি পাচ্ছেন না, কেন তারা বাজারে গেলে কম মূল্যে পণ্য কিনতে পারছেন না, বিশেষজ্ঞরাই বা কী বলছেন, এসব নিয়ে কথা বলবো আজকের স্টার নিউজ প্লাসে। গত 2.5 বা 3 বছর ধরে সাধারণ মানুষই যখনই কোনো নিত্যপণ্য কিনতে যাচ্ছেন, সেটা চাল, ডাল, তেল, আলু, আপনার ভোগ্যপণ্য বলতে আমরা যা বুঝি সব কিছুর দামই বাড়তি। সেই পরিস্থিতিতে সরকার যখন ক্ষমতা গ্রহণ করলো, তখন তারা মোট 7টি নিত্যপণ্যের শুল্ক কমিয়েছেন, যাতে সাধারণ মানুষ স্বস্তি পেতে পারে। কিন্তু আমরা যদি গত এক সপ্তাহের কথা বিবেচনা করি, সেখানে আপনার সরকারি যে সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ মানে টিসিবি, যেটা বাজারি চাল, নন ব্র্যান্ডেড সয়াবিন তেল, পাম তেল, আলু, পেঁয়াজ ও রসুন ও এলাচের দাম বেড়েছে গত এক সপ্তাহেই। আর কৃষি বিপণন অধিদপ্তর তারা প্রতিদিন 54টি পণ্যের খুচরা মূল্য প্রকাশ করে থাকে। সেখানে দেখা গেছে যে আপনার গত এক বছরের সঙ্গে যদি তুলনা করা হয়, আমরা বলছি গত আপনার পরশুর কথা, সেখানে দেখা যাচ্ছে যে 54টি পণ্যের মধ্যে 28টির দাম বেড়েছে, 13টির দাম কমেছে। আমরা একটু এর পাশাপাশি দেখতে চাই একটু আমাদের বর্তমান মূল্যস্ফীতির আসলে পরিস্থিতিটা কী। সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে গত অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি 12.66% এসে দাঁড়িয়েছে। আর যদি বলে খাদ্য বহির্ভূত মানে নন ফুড ইনফ্লেশন, সেটি দাঁড়িয়েছে আপনার 16% পয়েন্ট কমে 9.34% আর কি। দর্শক, আপনাদেরকে আমি আরেকটি বিষয় একটু শেয়ার করতে চাই। সেটা হলো যে চলতি বছরের নভেম্বরের শুরুতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রকাশিত যে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন যে রিপোর্ট, সেখানে বলা হয়েছে আপনার বাংলাদেশের মোট জনসংখ্যার 23.3 বিলিয়ন বা আমার যে টোটাল জনসংখ্যা তার 26% মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মানে ওই প্রতিবেদনে আসলে এর জন্য স্থানীয় ব্যবসায়ী এবং অভ্যন্তরীণ এবং কিছু বাহ্যিক কারণকে তারা আসলে দায়ী করেছেন যে আসলে ঠিক এই পরিস্থিতি কেন তৈরি হলো। ওই প্রতিবেদনে আরও বিষয় উঠে এসেছে, সেটা হলো যে অভ্যন্তরীণ কারণ যেগুলো কি আসলে, সেখানে তারা বলেছেন যে আসলে বাজার সিন্ডিকেটের কথা বলেছেন প্রধানত। দ্বিতীয়ত তারা আরেকটি বিষয় বলেছেন যে আমদানি কমে যাওয়া, আসলে এটাও একটা কারণ আর কি, যে কেন আমার বাজারের এই পরিস্থিতি। আমরা একটু কথা বলছিলাম বেসরকারি একজন চাকরিজীবীর সঙ্গে, যিনি আসলে আমরা যখন বাজার ভিজিট করেছিলাম তখন তিনি আমাকে বলছিলেন মিরপুর 1 নম্বরে সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, ঠিক আছে, কিন্তু আসলে ঠিক সেই উদ্যোগগুলো কার্যকরী হচ্ছে না। মানে আলটিমেটলি তিনি আমাকে বোঝাতে চেয়েছেন যে এর সুফল তো তিনি পাচ্ছেন না, তাহলে আসলে এই উদ্যোগের মানে কি। মানে সরকারকে তিনি আরও বলছেন যে আসলে ঠিক কার্যকরী যে পদক্ষেপ, যেটা নিলে আসলে দামটা কমবে বা তার সুফলটা ভোগ করবে, সেই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করার কথা তিনি মূলত আর কি বলেছেন আর কি আমাকে। মূল্যস্ফীতির লাগাম টানতে গত 22 অক্টোবর বাংলাদেশ ব্যাংক আর কি নীতি সুধার বা রেপো রেট যেটা বলি আমরা, সেটা আরও 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 10% করেছে আর কি। এ নিয়ে 2022 সালের মে মাসের পর থেকে 11 বার রেপো রেট বাড়িয়েছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। মূলত চাহিদা নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই এই রেপো রেট তারা বাড়িয়ে থাকে আর কি। আর অন্তর্বর্তীকালীন সরকার আসলে মূল্যস্ফীতি মোকাবেলায় গত 3 মাসে বেশ কিছু পণ্যের আপনার আমদানি শুল্ক কমিয়েছে। তার মধ্যে মূলত রয়েছে আপনার তেল, আলু, চিনি, ডিম ও পেঁয়াজ। আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বোঝার সুবিধার্থে বলি যে আসলে বর্তমানে কেন বিষয়টা নিয়ে এত কথা হচ্ছে, যে কেন নিত্যপণ্যের বিষয়ের দাম বাড়ার বিষয়টা বা উচ্চমূল্য বিষয়টা এত আমাদের মধ্যে একটা কনসার্ন তৈরি করেছে। যে আমাদের বর্তমান যে খাদ্য মূল্যস্ফীতি, সেটা হলো গত অক্টোবরের যে হিসাব, সেখানে আমরা দেখছি যে 3 মাসের মধ্যে সর্বোচ্চ 10.87% পৌঁছে গিয়েছে এটি। সরকার বাজার নিয়ন্ত্রণে আরও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে রয়েছে যে বাণিজ্য মন্ত্রণালয় জেলা পর্যায়ে 10 সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে। পাশাপাশি তারা সম্প্রতি যে সাবসিডাইজ যে প্রোগ্রাম ছিল, এর বাইরে গিয়েও তারা ঢাকা এবং চট্টগ্রামে খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম রায়হান আমাকে বলছিলেন যে কোনো উদ্যোগের কার্যকারিতা আসলে নির্ভর করে আসলে তার আলটিমেট রেজাল্টের উপরে। তো এখন পর্যন্ত সরকার যেসব উদ্যোগগুলো গ্রহণ করেছে, আমদানি শুল্ক কমানো, সাবসিডাইজ বিক্রি বাড়ানো, কিন্তু আসলে সেই সুফল তো সাধারণ মানুষ আসলে মোটা দাগে পাচ্ছে না।
তো উনি আসলে ওই বিষয়টার উপর একটা ফোকাস দেওয়ার চেষ্টা করেছেন যে আসলে প্রভাব যদি না পড়ে তাহলে আসলে উদ্যোগের আসলে খুব একটা মানে সাধারণ মানুষের মধ্যে তার আসলে ইম্প্যাক্ট দেখা যাবে না আর কি। আরেকটা বিষয় তিনি বলেছেন আসলে যে ইন্টার মিনিস্ট্রিয়াল যে একটা কোঅপারেশন বা একটা সমন্বয়হীনতার একটা গ্যাপ তিনি দেখতে পেয়েছেন, সেই জায়গাটাতে তিনি জোর দিয়েছেন যাতে গ্যাপ না থাকে আর কি। তিনি আরেকটি বিষয় বলেছিলেন যে সরকার যেভাবে সুদের হার মানে বাড়িয়ে চলছে সেটাতে তো একটা সীমা আছে আর কি। তিনি কতটা সময় পর্যন্ত গিয়ে তিনি আর কি এইভাবে বাড়াতেই থাকবেন আর কি। তো কারণ এটার সাথে উনি একটা বিনিয়োগের যে বিষয় সেটিকে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন বা সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছিলেন আমার কাছে। তো সেখানে একটা নেতিবাচক প্রভাব যদি এরকম দীর্ঘমেয়াদ চলতে থাকে সেখানে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা তিনি দেখছেন বলে আমাকে বলেছিলেন আর কি।